সামনে আইপিএল এর মেগা অকশন আছে। সেখানে কেকেআর কি করবে, তাদের কতজন প্লেয়ারকে রিটার্ন করবে বা কাকে কাকে রিটার্ন করবে? যদিও 31শে জুলাই যে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদের মধ্যে একটা মিটিং আছে। সেই মিটিং এ ডিসাইড হবে যে কতজন প্লেয়ারকে রিটার্ন করতে পারবেন বা কতজনকে ধরে রাখতে পারবে, বা সেখানে আরটিএম আরটিএম সিস্টেমটা থাকবে কিনা, ফের নতুন করে চালু করা হবে কিনা, বা রিটেনশন যে 4 জন করে আছে সেই 4 জনকে বাড়ানো হবে কিনা, সেটা একটা ডিসাইড হবে। তারপর বোঝা যাবে। যদি ধরে নেওয়া যায় যে 4 জন, যে এতদিন ধরে আইপিএল এ হয়ে আসছে যে 4 জন প্লেয়ার রিটার্ন করতে পারবে, সেই 4 জন প্লেয়ার যদি কেকেআর, তাহলে কাকে কাকে রিটার্ন করবে? কেকেআর যদি রিটার্ন করে তাহলে কাকে রিটার্ন করবে? তো কেকেআর এর প্রথম, যদি কেকেআর রিটার্ন করতে চায় 4 জনকে, তার মধ্যে প্রথম নাম হবে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ এমন একজন প্লেয়ার যে তিনি মানে আইপিএল এ এবার 2024 আইপিএল এ তিনি যে পারফরমেন্স করেছে, সেখানে আইপিএল কেকেআর যদি রিটার্ন করতে চায়, তার নাম প্রথমেই থাকবে। কারণ তিনি বোলিং ব্যাটিং দুটোতেই করেন এবং যে বিধ্বংসী ব্যাটিং করেন, সেই বিধ্বংসী ব্যাটিং এর কারণে তিনি যদি 10-11 ওভার পর্যন্ত টিকে যায়, তাহলে মানে ম্যাচটাকে ওয়ান সাইডেড করে দেয়। তো যার ফলে সুনীল নারায়ণের যদি পারফরমেন্স আমরা এবছর দেখি, তাহলে দেখা যাবে যে সুনীল নারায়ণ ব্যাটিং এ 14টা ম্যাচ খেলেছে, খেলে তিনি রান করেছেন 488 রান। হাইয়েস্ট হাইয়েস্ট রান, একটা সেঞ্চুরিও করেছিলেন তিনি, সুনীল নারায়ণ। তিনি সেঞ্চুরি করেছিলেন এবং স্ট্রাইক রেট 180, 50 করেছিল 3টে। তো তিনি যদি 9-10 ওভার বা 11 ওভার পর্যন্ত টিকে থাকেন, তাহলে মানে প্রত্যেকটা ম্যাচ তিনি ওয়ান সাইডেড করে দেবেন। এবং এবছরে দেখা গেছে যে গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরে সুনীল নারায়ণকে খুব ভালো, খুব সুন্দরভাবে তাকে ব্যবহার করেছে। এবং সুনীল নারায়ণের যে ভরসা গৌতম গম্ভীর দিয়েছিল এবং কেকেআর ম্যানেজমেন্ট দিয়েছিল, তিনি সেটা পুরোপুরি ফিল আপ করেছে এবং দারুণ পারফরমেন্স করে টিমকে চ্যাম্পিয়ন করেছে। তো দ্বিতীয় জন যদি হয় রিটেনশনে, সেটা হবে অ্যান্ড্রে রাসেল। অ্যান্ড্রে রাসেলও তিনি একজন এমন একজন প্লেয়ার যে তিনি যদি তার যদি ফর্ম ভালো চলে এবং তিনি যদি ভালো রান ভালো খেলতে পারেন, তিনিও ওয়ান সাইডেড ম্যাচ করে দেন। এবং আমরা দেখি যে তিনিও অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটো থেকে মানে দাপট দেখায় এবং ফিল্ডিংও দারুণ ফিল্ডিং করে কেকেআর এর হয়ে। তিনি অনেক বছর ধরে, প্রায় 7-8 বছর ধরে তিনি কেকেআর এর হয়ে খেলছে। তো তিনি সেকেন্ড নাম, তার নাম থাকবে। এবং তার পারফরমেন্স যদি দেখা যায়, তিনি 14টা ম্যাচ খেলেছে এবং রান করেছে 222 রান। তো স্ট্রাইক রেট 185 এবং সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি তার একটা আছে। এবং বোলিং এ তিনি করেছেন 19টা উইকেট নিয়েছে, মানে একদম অলরাউন্ডার পারফরমেন্স। যে একজন টিম ম্যানেজমেন্ট বা একজন কোচ যেটা চায় যে আমার একজন প্লেয়ার তিনি বোলিং ব্যাটিং দুটোতে করে দিক, সে অ্যান্ড্রে রাসেল সেরকম একজন প্লেয়ার, যিনি যদি দিন খারাপ যায় ব্যাটিং এ, যদি তিনি ভালো করতে না পারেন, তাহলে তিনি বোলিং এও সেটা পুষিয়ে দেন। তো বোলিং এ ভালো বোলিং করে তিনি উইকেট নিয়ে, সেটা 2-3টে উইকেট নিয়ে, ঠিক ক্রুশিয়াল মুমেন্টে তিনি উইকেট নিয়ে টিমকে মানে কামব্যাক করায়। তো সেকেন্ডে অ্যান্ড্রে রাসেলের নাম অবশ্যই থাকবে। থার্ড নাম থাকবে রিঙ্কু সিং। রিঙ্কু সিং রিঙ্কু সিং এখন ভারতীয় টি-20 টিমে, ন্যাশনাল টিমে তিনি প্রতিষ্ঠিত প্লেয়ার একজন এবং একজন সুপারস্টার হয়ে গেছেন। তো যার ফলে রিঙ্কু সিং এখন প্রতিনিয়ত তিনি ভারতীয় ন্যাশনাল টিমে তিনি টি-20 সুযোগ পাচ্ছেন। এবং রিঙ্কু সিং 3 নম্বরে কেকেআর রিটেনশনে তার নাম থাকবে। এবং রিঙ্কু সিং এমন একজন প্লেয়ার, তিনিও ফিনিশার, যে ভারতীয় টিমে ধোনির পরে সবাই ভাবছে ধোনির পরে হয়তো রিঙ্কু সিং সেই একজন ফিনিশার। আমরা দেখেছি যে রিঙ্কু সিং যখন যখন সুযোগ পেয়েছেন, তিনি মানে একজন ফিনিশারের রোল ফিনিশারের রোল প্লে করেছে এবং দারুণ পারফরমেন্সও করেছেন, করে টিমকে জিতিয়েছেন। আহ, তো রিঙ্কু সিং এর আইপিএল এর পারফরমেন্স, এবছর 2024 আইপিএল এর পারফরমেন্স যদি আমরা দেখি, তো রিঙ্কু সিং 2024 তেমন সেইভাবে মানে তিনি 5 নম্বর বা 6 নম্বরে ব্যাটিং করেন, কিন্তু এবছর কেকেআর এর যে ব্যাটিং লাইন আপ হয়ে গেছিল, যেন অনেক বড় যে
7-8 নম্বর পর্যন্ত ব্যাটিং হয়েছিল, যার ফলে রিঙ্কু সিং সেভাবে সুযোগ পায়নি এবং তিনি যতটুকুনি সুযোগ পেয়েছিলেন ততটুকুনি তিনি ইয়ে করেছেন। তো রিঙ্কু সিং 14টা ম্যাচ খেলেছে, খেলে রান খুব রান 168 রান করেছে। তো হাইয়েস্ট স্কোর তার ছিল মাত্র 26, কারণ তিনি সেভাবে সুযোগ পায়নি। তার 5 নম্বরে তার পজিশন হচ্ছে ব্যাটিং করার স্টাইল 5 নম্বর, কিন্তু যখন যখন দেখা গেছে যে টিম উপর থেকে রান করছে, যে রিঙ্কু সিংকে 6 নম্বর 7 নম্বরে ও ব্যাটিং করতে পাঠানো হয়েছে, যার ফলে তিনি তাকে অনেক কম বল, লাস্টে দেখা যাচ্ছে তার 10টা বল বা 11টা বল বাকি থাকতে তিনি ব্যাটিং করতে যাচ্ছেন। তো সেখানে তিনি যতটুকুনি তার পক্ষে সম্ভব তিনি ততটুকুনি করেছেন। সেভাবে মানে ম্যাচে যে 10 ওভারের পরে বা 11 ওভারের পরে তাকে ব্যাটিং করার সেরকম সুযোগ তিনি পায়নি, কারণ উপর থেকে অ্যান্ড্রে রাসেল এবং ফিল সল্ট তারা দুজনে যেভাবে মানে রান করেছে, যার ফলে নিচের দিকে যারা ছিল তাদের সেরকম ভাবে সুযোগ হয়নি যে ভালো ভালো রান করার। কারণ তারা যখন আসতো, রিঙ্কু সিং বা অ্যান্ড্রে রাসেল তারা যখন আসতো, তখন 2 ওভার বা 3 ওভার বাকি থাকতো। সেই 2 ওভার 3 ওভার কতটা রান বা তারা করবে? তো তারা যতটুকু সুযোগ পেয়েছে সেই সুযোগটাকে তারা কাজে লেগেছে। তো রিঙ্কু সিং 3 নম্বর থাকবে। এবং 4 নম্বরে হচ্ছে গিয়ে আমি যদি 4 নম্বরে একটা কথা, 4 নম্বর কাকে রাখবে, রিটার্ন করবে, সেটা এখন অনেকে অনেকে আছে, কিন্তু যে একটা শোনা যাচ্ছে যে আহ, সূর্যকুমার যাদব KKR এর রিটার্ন আসতে পারে। যে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে KKR ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলেছে যে তিনি যদি আগ্রহী থাকেন তাহলে KKR তাকে অকশনে তাকে নেবে। যদি সূর্যকুমার যাদবের সঙ্গে যদি এরকম KKR এর কথা হয়ে থাকে, তাহলে যদি KKR তাকে সূর্যকুমার যাদবকে নিতে চায়, তাহলে আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন ছিল, কিন্তু শ্রেয়াস আয়ারকে আর রিটার্ন করার দরকার নেই, কারণ সূর্যকুমার এলে সূর্যকুমারকে ক্যাপ্টেন করা হবে। এবং সূর্যকুমার যদি আগ্রহী থাকে বা মুম্বাই ইন্ডিয়ান্স তাকে যদি ছেড়ে দেয়, দিয়ে অকশনে যদি পাঠায়, তাহলে KKR যদি মানে সর্বশক্তি নিয়ে সূর্যকুমারকে নেবার জন্য যদি ঝাঁপিয়ে পড়ে এবং সূর্যকুমারকে যদি নেয়, সেরকম যদি KKR এর প্ল্যান থাকে, তাহলে শ্রেয়াস আয়ারকে রিটার্ন করার কোনো প্রয়োজন নেই, কারণ শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন ছিল এবং শ্রেয়াস আয়ারের পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ, কিন্তু সেই রকম ধরনের নয়। তো একজন ক্যাপ্টেনের দরকার ছিল, সেই হিসেবে ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ারকে খেলানো হচ্ছিল। কোনো সূর্যকুমার যাদব যদি আসে, তাহলে শ্রেয়াস আয়ারকে রিটার্ন করার কোনো প্রয়োজন নেই, তাকে অকশনে পাঠিয়ে দেওয়া হোক, দিয়ে যদি কম টাকায় পাওয়া যায় তো শ্রেয়াস আয়ারকে নিতে পারে। তো আর যদি সূর্যকুমার যাদব আসতে অনিচ্ছুক বা তার সঙ্গে যদি কোনো কথা হয়ে না থাকে, তাহলে একজন ক্যাপ্টেন দরকার, সেই ক্যাপ্টেনের জন্য শ্রেয়াস আয়ারকে রিটার্ন করতেই হবে। তো 4 নম্বরে শ্রেয়াস আয়ার থাকবে। আর যদি 31শে জুলাই যে মিটিংটা হতে চলেছে IPL গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদের মধ্যে, সেখানে যদি রিটেনশনে যে 4 জন করে, যে এতদিন ধরে যে নিয়ম ছিল যে 4 জন করে রিটার্ন করতে পারবে, তো সেই নিয়মটা যদি বদল হয়ে যদি আরো বাড়ানো হয়, 6 বা 7 করা হয়, যে শোনা যাচ্ছে যে 5 থেকে 6 রিটেনশন হবে এবং একজন RTM থাকবে। তো 5 বা 6 বা 7 যদি রিটেনশন নিয়ম করা হয়, তাহলে আহ, তাহলে থাকবে ফিল্ড সল্ট। ফিল্ড সল্টকে আমি 5 নম্বরে রাখবো। ফিল্ড সল্ট তিনি এমন একজন প্লেয়ার এবং উইকেট কিপার। তো KKR এর ভারতীয় উইকেট কিপার কেউ ছিল না, তো যার ফলে ফিল্ড সল্ট এবং গুরবাজ দুজনেই ছিল। তো ফিল্ড সল্ট যে ওপেনিং এবং উইকেট কিপিং যে দারুণ করেছে, যে প্রথমে ওপেনিং করেছে, করে সুনীল নারায়ণের সঙ্গে যে একটা স্টার্ট দেওয়ার দরকার, যে মানে একটা আদর্শ স্টার্ট দেওয়ার দরকার, সেই স্টার্ট দুজনে মিলে দিয়েছে। তার মধ্যে ফিল্ড সল্টেরও অনেকটা হাত আছে, তিনি দারুণ ভাবে স্টার্ট দিয়েছেন এবং তিনি IPL এ তার পারফরমেন্স যদি দেখা যায়, তিনি 12টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং 12টা ম্যাচে তিনি রান করেছিলেন 435 রান। তো KKR এর পক্ষ থেকে হাইয়েস্ট রান ছিল সুনীল নারায়ণের 488, দ্বিতীয় সর্বোচ্চ রান ফিল্ড সল্টের 435, এবং হাইয়েস্ট স্কোর তার হচ্ছে কি 89। স্ট্রাইক রেট ছিল মানে দারুণ, দারুণ T20 ফরম্যাটের যে স্ট্রাইক রেট হওয়ার দরকার, সেই একদম আদর্শ স্ট্রাইক রেট 182 স্ট্রাইক রেট, এবং 4টে হাফ সেঞ্চুরি করেছিলেন। তো মানে একটা দারুণ KKR এর এবছরে যে IPL ওপেনিং জুড়ি যে ছিল সুনীল নারায়ণ ফিল্ড সল্ট, মানে একটা আদর্শ জুড়ি এবং
এই ওপেনিং জুড়ির জন্য টিম অনেকটা এগিয়ে গিয়েছিল, ফাইনাল খেলতে সক্ষম হয়েছিল। তো যদি রিটেনশনে যদি বাড়ানো হয়, তাহলে আমি 5 নম্বরে ফিল শর্টকে রাখবো। আহ, আর 6 নম্বরে আমি রাখবো বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী যে কেকেআর এর আহ, মূল শক্তি হচ্ছে স্পিন অ্যাটাক। তো এত প্রায় সুনীল নারায়ণ যখন থেকে কেকেআর এ এসছে 2012 থেকে, তখন থেকে কেকেআর এর একটা সব থেকে বড় মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে স্পিন অ্যাটাক। তো স্পিনার, ভালো ভালো স্পিনার টিমে সুনীল নারায়ণের সঙ্গে যোগ্য মানে যোগ্য সহযোগিতা করেছে। সুনীল নারায়ণের সঙ্গে আগে ছিল পীয়ূষ চাওলা ছিল, তারপরে বরুণ চক্রবর্তী আসার পরে যে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীর যে স্পিন অ্যাটাকের যে জড়িটা, মানে একটা আইপিএল এর একটা দারুণ ইয়ে করেছে এবং টিমকে এফেক্ট করেছে এবং টিমকে চ্যাম্পিয়ন করতে অনেক সাহায্য করেছে। তো বরুণ চক্রবর্তী পারফরমেন্স আমরা যদি কি 2024 আইপিএল এ তিনি 15 ম্যাচে 21টা উইকেট নিয়েছিলেন এবং তৃতীয় সর্বোচ্চ, তৃতীয় না সরি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার ছিল। প্রথমে আর্শদীপ ছিল, আর্শদীপ 23টা উইকেট নিয়েছিলেন এবং বরুণ চক্রবর্তী 21টা উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন। তো আমি আহ, আহ, ছ নম 5 নম্বরে আমি বরুণ চক্রবর্তীকে রাখবো। এবং 6 নম্বরে আমি রাখবো হর্ষিত রানাকে। হর্ষিত রানা যে তিনি গত 2 বছর ধরে তিনি আইপিএল এ আছে। প্রথমে 2023-এ তিনি তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু অতগুলো ম্যাচ তিনি খেলতে পারেননি। এবং গত এবছরে যে আইপিএল এ তিনি যে সুযোগ পেয়েছিলেন এবং দারুণ বোলিং করেছিলেন এবং স্পেশালি তিনি মিডল ওভারে তাকে ইউজ করা হয়েছিল। তো তিনি দারুণ বোলিং করেছে, যখন উইকেটের দরকার ছিল সেই তিনি উইকেট নিয়ে ব্রেক থ্রু দিয়েছেন টিমকে। তো হর্ষিত রানার আমার পারফরমেন্স যদি দেখি, তিনি 13টা ম্যাচ খেলেছেন, 19টা উইকেট নিয়েছেন। মানে একজন ইয়ং ফাস্ট বোলার, তিনি দারুণ পারফরমেন্স করেছে। সেই আইপিএল এর পারফরমেন্সের দৌলতে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন। তো 7 নম্বরে যদি হয়, 7 নম্বরে আমি রাখবো ভেঙ্কটেশ আয়ারকে। তো ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স আমরা যদি দেখি, তিনি 14 ম্যাচে 370 রান করেছে। তো স্ট্রাইক রেট 158। তো ভেঙ্কটেশ আয়ার প্রায় 4-5 বছর ধরে তিনি কেকেআর টিমে আছেন এবং তিনি তিনি ভালো প্রথমে ওপেনিং করতেন, তারপরে এবারে গৌতম গম্ভীর তাকে 1 ডাউন বা 2 ডাউনে ব্যাটিং করার মানে সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওপেনিং এ ফিল শোল্ডার সুনীল নারায়ণ, সেই জন্য ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিং করার সুযোগও দেওয়া হয়নি। তো তিনি তাকে যখন যখন পাঠানো হয়েছে, তিনি ভালো পারফরমেন্স করে তিনি টিমকে অনেক জেতাবার অনেক সহায়তা করেছেন। যার ফলে 7জন যদি রিটেনশন হয়, সেই 7জনের নাম আমি বললাম। তো এরা 7জনে হতে পারেন। এবারে সবকিছু নির্ভর করবে যে 31শে জুলাই যে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদের মধ্যে যে মিটিং হবে, সেখানে যে কি ফাইনাল হয়। যদি প্লেয়ার রিটেনশন যদি বাড়ানো হয়, নাম্বার যদি বাড়ানো হয়, তাহলে কেকেআর এর কাছে অনেক অপশন থাকবে। যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকে রিটার্ন করতে পারবে। আর যদি যদি চারজনকে করা হয়, তাহলে কেকেআর এর জন্য অনেকটা অসুবিধা হবে, কারণ সবাইকে রিটার্ন করতে পারবেন না। তো কেকেআর এবছরে যে প্রায় অনেকে খুব দারুণ ভালো পারফরমেন্স করেছে, তাই কিন্তু সবাইকে তো রিটার্ন করা যাবে না। তো যাদের যাদের রিটার্ন করার সম্ভাবনা বেশি, সেই নামগুলো আমি বললাম।